गुड मॉर्निंग क्लास। तो आज के আমরা পড়ব সিএডি মানে কোরোনারি আর্টারি ডিজিজ। কোরোনারি আর্টারি ডিজিজ কি? কোরোনারি আর্টারি ডিজিজ হচ্ছে যখন আমরা পড়ে নিই আগে, সিএডি ডেভেলপস হোয়েন কোরোনারি আর্টারিজ বিকাম ড্যামেজড অর ডিজিজ। মানে কোরোনারি আর্টারিতে যদি কোনো ড্যামেজ হয় কিংবা ডিজিজড হয়, ঠিক আছে, তখন ওটাকে কোরোনারি আর্টারি ডিজিজ বলি আমরা। কেন হয় না, কোলেস্টেরল কন্টেনিং ডিপোজিট মানে কোলেস্টেরল যেগুলো হচ্ছে কোলেস্টেরল সাবস্টেন্স যেগুলো হয়, ফ্যাট তারপর লিপিড, এইগুলো কি হয় ডিপোজিট হয়ে যায়। তারপরে কি হয় না তোমার হচ্ছে যে ইনফ্ল্যামেশন হয়ে যায় যখন কোরোনারি আর্টারিতে, তখন কি কোরোনারি আর্টারি ডিজিজ বলি, ঠিক আছে ওটাকে। এবারে কোরোনারি আর্টারি ডিজিজ পড়ার আগে আমরা জানবো যে কোরোনারি আর্টারি কি। আমরা পড়েছিলাম যে তোমার হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাডটা কি হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভ দিয়ে পুরো বডিতে সার্কুলেট হচ্ছে, তাই তো আগের ক্লাসে পড়েছিলাম। তো এই যে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে, তো তার মধ্যে কিছু আর্টারি আছে যেগুলো কি করছে তোমার হার্ট মাসেল মায়োকার্ডিয়ামে ব্লাড সাপ্লাই করছে। যেমন তোমার এই যে অ্যাওর্টিক ভালভ থেকে কি হচ্ছে, এই যে এই আর্টারিগুলো আছে এগুলো কি করছে মায়োকার্ডিয়ামে তোমার ব্লাড সাপ্লাই করছে। এইগুলোকে আমরা বলছি কোরোনারি আর্টারি, ঠিক আছে। এগুলোকে আমরা কোরোনারি আর্টারি বলছি। এবারে এই কোরোনারি আর্টারিতে যদি কোনো রকম অবস্ট্রাকশন হয় তখন আমরা কি বলছি, ওটাকে অবস্ট্রাকশন বা ইনফ্ল্যামেশন বা কোনো ড্যামেজ হলে সেটাকে আমরা বলছি কোরোনারি আর্টারি ডিজিজ, ঠিক আছে। এবারে কোরোনারি আর্টারি ডিজিজের মধ্যে একটা পার্টিকুলার ডিজিজ কন্ডিশন কি না আর্থেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। আর্থেরোস্ক্লেরোসিসে কি আছে যে বলেছে যে অ্যান অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ লিপিড ফ্যাটি সাবস্টেন্স ইন দ্য ইনার লাইনিং অফ ভেসেল ওয়াল। মানে কি, ধরো আমি এটাকে বড় করে রাখছি, ধরো এটা হচ্ছে তোমার কি একটা আর্টারি, ঠিক আছে। এবারে আর্টারির ইনার লাইনিং, এটা হচ্ছে ইনার লাইনিং। ইনার লাইনিং আমরা এটাকে বলবো টিউনিকা ইন্টিমা, ঠিক আছে, টিউনিকা ইন্টিমা বলি। এটা এন্ডোথেলিয়াম সেল দিয়ে তৈরি হয়, বোঝা গেল। এবারে এখানে কি হচ্ছে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হচ্ছে লিপিড ফ্যাট বা কোনো তোমার ফ্যাটি সাবস্টেন্স, ঠিক আছে। এবার এখানে তোমার অ্যাকুমুলেশন হয়ে গেল। অ্যাকুমুলেশন হলে কি হবে, তোমার আর্টারিতে কি হবে অবস্ট্রাকশন হয়ে যাবে, ন্যারোয়িং হবে, যার জন্য কি হবে ব্লাড ফ্লো হবে না ঠিকঠাক, বোঝা গেছে। এটা হচ্ছে আর্থেরোস্ক্লেরোসিস। এবারে কিভাবে অ্যাকুমুলেশন হয় সেটা আমি তোমাদেরকে প্যাথোফিজিওলজিতে বোঝাবো পরের এতে, ঠিক আছে। এবারে তোমার হচ্ছে যে এখানে তোমার ব্লাড ফ্লো রিডিউস হয়ে যায়, রিডিউস হয়ে যাওয়ার জন্য কি হবে, যখন ব্লাড ফ্লো ঠিকঠাক হবে না তখন কি হবে, ব্লাড ফ্লো ঠিকঠাক না হলে তোমার মায়োকার্ডিয়ামে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো কি হবে উইক হয়ে যাবে। উইক হয়ে যাওয়ার জন্য কি হবে, তোমার পাম্প করতে পারবে না, হার্ট ঠিকভাবে পাম্প করবে না, পাম্প না করার ফলে কি হতে পারে তোমার হার্ট অ্যাটাক আসতে পারে, বোঝা গেছে। এবারে এগুলো কজেস পড়বো, কজেস কি কি হতে পারে। কজেস বা রিস্ক ফ্যাক্টর। এবারে কজেস আর রিস্ক ফ্যাক্টরকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে মডিফাইবল, একটা হচ্ছে নন মডিফাইবল। মডিফাইবল কি না, যেগুলোকে আমরা মডিফাই করতে পারবো আমাদের লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে, আমরা আমাদের তোমার হ্যাবিট চেঞ্জেসের মাধ্যমে কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। তাহলে একটা কি না মডিফাইবল, আর একটা নন মডিফাইবল। মডিফাইবলে কি হবে না, তোমার যদি হাই কোলেস্টেরল থাকে, ঠিক আছে, হাইপার লিপিডেমিয়া, হাইপার লিপিডেমিয়া হলে হতে পারে। আরেকটা কি ডায়াবেটিস। ডায়াবেটিসে কেন হবে, ডায়াবেটিসে যখন আমাদের ব্লাডে কি হয় গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, তাই তো, গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেলে কি হবে ব্লাডটা থিক হয়ে যাবে। এবারে ব্লাডটা থিক হয়ে যাওয়ার ফলে কি হবে, যখন কোরোনারি আর্টারি দিয়ে তোমার ফ্লো করবে তখন অবস্ট্রাকশন হতে পারে, বোঝা গেল। আর কি না হাইপার টেনশন। হাইপার টেনশন হলে হাইপার টেনশন কি করে না, তোমার ব্লাড যে আর্টারি থাকে ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলোকে কি করে ঠিক করে দেয়, ওই জন্য তোমার অবস্ট্রাকশন হতে পারে। আর কি হবে হাইপার টেনশন, তারপরে কি হবে স্মোকিং এর জন্য হতে পারে। স্মোকিং করলে কি হবে, তোমার স্মোকিংয়ে কি হয় নিকোটিন থাকে, তাই তো, সিগারেটে নিকোটিন থাকে যেটা কি করে আমাদের ব্লাড ভেসেলস বা আর্টারিকে কি করে ড্যামেজ করে দেয়, যার জন্য হতে পারে। আর কি না সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হতে পারে, যেমন ওবেসিটি হলে হবে, ওবেসিটি হলে দেখা যেতে পারে, বোঝা গেছে। আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি,
তাহলে এইগুলো হচ্ছে মডিফায়েবল, মানে কি করব আমরা তোমার এর লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এবারে নন মডিফায়েবল কি হবে? যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে একটা হবে, ঠিক আছে, এটা আমরা মডিফাই করতে পারবো না। যদি কারো কোনো জেনেটিক্যালি কোনো হয়ে থাকে, আগের যদি কোনো এর প্রজন্মের হয়ে থাকে, তাহলে তারও হওয়ার চান্সেস থাকে। আর কি এজ, এজ বাড়ার সঙ্গে সঙ্গে হয়। এখানে কি না তোমার করোনারি আর্টারি ডিজিজ বা তোমার আর্থেরিওস্ক্লেরোসিস, এটা কি না তোমার একটা লং টার্ম ডিজিজ প্রসেস, মানে এটা হচ্ছে ক্রনিক ডিজিজ, বুঝা গেল। মানে তোমার অ্যাকিউট কি হয়, সাডেন অনসেট হয়, আর ক্রনিকটা কি না যেটা হচ্ছে স্লো প্রোগ্রেস হয়, তাই তো। এবারে এখানে বলেছে যে তোমার এজের বাড়ার সঙ্গে সঙ্গে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্সেসটা বাড়তে থাকে, ঠিক আছে। কেন বাড়তে থাকে? এটা যেহেতু একটা লং টার্ম প্রসেস। ধরো কোনো একটা টিনেজার স্মোক করে, ঠিক আছে, স্মোক করলে কি হবে, একদিনে তোমার একদিন স্মোক করলে নিশ্চয়ই তোমার ব্লাড ভেসেলস বা আর্টারি হয়ে যায় না, ড্যামেজ হয়ে যায় না। সে যখন রেগুলার স্মোক করতে থাকে তার ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হওয়ার পরে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন হওয়ার পরে কি হবে, তোমার অ্যাকুমুলেশন হবে, তোমার ওখানে লিপিড বা তোমার যাই বলো কোলেস্টেরল যাই হোক, ওখানে অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশন হওয়ার ফলে কি হবে, অবস্ট্রাকশন হবে। তাহলে এটা একটা লং টার্ম প্রসেস হচ্ছে। তাহলে এজ বাড়ার সঙ্গে সঙ্গে তোমার দেখা যাবে যে আর্থেরিওস্ক্লেরোসিস হচ্ছে, মানে তোমার সাইন সিমটম শো করছে, বোঝা গেল। আর কি না জেন্ডার, জেন্ডারে কি হয়, মেলদের চান্সেস বেশি থাকে ফিমেলদের থেকে, মেলদের চান্সেস বেশি থাকে। আর ফিমেলদের হবে যখন তোমার পোস্ট মেনোপজ, আফটার মেনোপজে তো তাদের চান্সেস বেড়ে যায়, বোঝা গেল। এটুকু বোঝা গেল। তাহলে কজেস আর রিস্ক ফ্যাক্টর কি হচ্ছে, একটা মডিফায়েবল করছি, একটা নন মডিফায়েবল হচ্ছে, বোঝা গেল। এবারে তোমার প্যাথোফিজিওলজি কি হবে? প্যাথোফিজিওলজি কি হবে না, ফার্স্টে যদি কোনো ইটিওলজিক্যাল ফ্যাক্টর, ফার্স্টে কি বলবো, ডিউ টু এনি ইটিওলজিক্যাল ফ্যাক্টর, কি হবে, ড্যামেজ হবে তোমার। এটা হচ্ছে ধরো করোনারি আর্টারি, ঠিক আছে, করোনারি আর্টারি, এটা হচ্ছে ইনার লাইনিং হলো। এবারে ইনার লাইনিংয়ে তোমার ড্যামেজ হয়ে গেল, তাহলে কি হবে এখানে, ড্যামেজ টু এন্ডোথেলিয়াল ওয়াল অফ ভেসেল, ড্যামেজ হলো। এবারে তোমার যদি কোথাও একটা ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে যাওয়ার ফলে ধরো এখানে ইনার লাইনের ড্যামেজ হলো, ইনার লাইন ড্যামেজ হওয়ার জন্য এখানে কি করবে, রিপেয়ার করার জন্য তোমার ইমিউন সেল আসবে, ঠিক আছে। ইমিউন সেল মানে কি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো এসে হবে, অ্যাকুমুলেট হবে এখানে। তাহলে কি হবে, ইমিউন রিয়াকশন হবে, হলো। এবারে কি হবে, ইনফ্লামেশন হয়ে যাবে জায়গাটা, ইমিউন রিয়াকশন যখন হবে তখন ওখানে ট্রিগার অ্যাকশন তৈরি হবে, ট্রিগার অ্যাকশন তৈরি হওয়ার ফলে কি হবে, তোমার ইনফ্লামেশন হয়ে যাবে জায়গাটায়, ইনফ্লামেশন হলো। এবারে ইনফ্লামেশন হয়ে যাওয়ার ফলে যখন আমাদের এখানে ধরো ইনফ্লামেশন হয়ে গেছে, ঠিক আছে, এবারে তোমার ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড ফ্লো হওয়ার সঙ্গে ব্লাডের সঙ্গে কি আছে, আমাদের অনেক রকম সাবস্টেন্স আছে, তো এবারে ওই সাবস্টেন্সগুলো কি হবে, এখানে আটকে যাবে, বুঝা গেছে। এখানে আটকে গেলে কি হবে, তোমার লিপিড বা ফ্যাটি অ্যাসিড এগুলো কি করবে, এখানে এসে অ্যাকুমুলেট হতে থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, অ্যাকুমুলেশন অফ লিপিড অ্যান্ড ফ্যাটি সাবস্টেন্স, এটুকু বোঝা গেল। তাহলে কি হবে, যদি এখানে অ্যাকুমুলেশন হয়ে যায় তাহলে অবস্ট্রাকশন হবে, তো যদি ধরো তোমার এখানে
সাবস্টেন্স অনেক এসে তোমার অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, তাহলে একটা অবস্ট্রাকশন বা ন্যারো হয়ে যাবে। আমাদের কি নর্মালি যখন কোনো আমাদের বাড়িতে ধরো যেসব পাইপ ইউজ হয়, তোমার জল যখন যায় তখন নর্মাল ফ্লোতে যায়, এবারে যদি ওখানে কিছু পাথর বা কিছু যদি আটকে যায়, কিন্তু মার্চ যদি আটকে যায়, তখন কি হবে, তোমার ফ্লোটা কমে যাবে স্বাভাবিকভাবে। এবারে ফ্লোটা কমে যাচ্ছে এখানে, তাহলে কি হচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে। অবস্ট্রাকশন হয়ে যাওয়ার ফলে কি হবে, সিএডি হবে, করোনারি আর্টারি ডিজিজ। বোঝা গেল এটুকু? প্যাথোফিজিওলজি সবাই বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্টে কি হবে, যদি কোনো ইটিওলজিক্যাল ফ্যাক্টরের কারণে কি হবে, তোমার ড্যামেজ হবে আর্টারিতে বা তোমার ব্লাড ভেসেলসের ওয়ালে, ইনার ওয়ালে কি হবে, যেটা এন্ডোথেলিয়াল, আমাদের বললাম যে টিউনিকা ইন্টিমা এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি, সেটা হচ্ছে কি করবে না, তোমার ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হওয়ার ফলে ইমিউন রিয়াকশন ওখানে স্টার্ট হবে। ইমিউন রিয়াকশন স্টার্ট হয়ে যাওয়ার ফলে কি হবে, ইনফ্ল্যামেশন হয়ে যাবে। ইনফ্ল্যামেশন হলে তোমার অ্যাকুমুলেশন হয়ে যাবে লিপিড বা ফ্যাটি অ্যাসিডের, ফ্যাটি সাবস্টেন্সের। তারপরে কি হবে, অবস্ট্রাকশন দেখা যাবে। অবস্ট্রাকশন দেখা যাওয়ার ফলে করোনারি আর্টারি ডিজিজ হবে। এবার ধরো করোনারি আর্টারি ডিজিজ হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি যেটা বললাম যে তোমার হচ্ছে যে এখানে প্লেক রয়েছে, যেটাকে আমরা বলছি, যেটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, এই যে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে এটাকে আমরা প্লেক বলি বা অ্যাথ্রোমা বলি, ঠিক আছে, এটাকে আমরা অ্যাথ্রোমা বলি। এবারে ধরো এটা হচ্ছে অবস্ট্রাকশন হয়ে আছে, এখানে আটকে আছে জিনিসটা। এবারে কোনো রকমভাবে যদি এটা রাপচার হয়, বোঝা গেল? রাপচার মানে ধরো একটা ছোট এসে এখানে রাপচার হয়ে গেল, মানে তোমার ভেঙে গেল জিনিসটা, ওখান থেকে যে অবস্ট্রাকশন হয়ে আছে সেটা রাপচার হচ্ছে। এবারে রাপচার হওয়ার জন্য কি হবে, তোমার এখানটা রিপেয়ার করার জন্য প্রচুর প্লেটলেট চলে আসবে। প্লেটলেটস এসে কি করবে, এখানে অ্যাকুমুলেট হতে থাকবে। প্লেটলেট আসবে, প্লেটলেট এসে এখানে কি করবে, অ্যাকুমুলেট হবে, বুঝা গেছে? এবারে অ্যাকুমুলেট হওয়ার কারণে কি হবে, তোমার একটা ক্লট তৈরি হয়ে যাবে। যেহেতু প্লেটলেট প্রচুর এসে ওখানে দাঁড়াচ্ছে, তোমার রিপেয়ার করার চেষ্টা করছে জায়গাটাকে যখন রিপেয়ার করার চেষ্টা করবে, তখন কি হবে, ক্লট হয়ে যাবে, ব্লাড ক্লট তৈরি হবে। ব্লাড ক্লট তৈরি হওয়ার কারণে কি হবে, আরও বেশি এটা অবস্ট্রাক্ট হয়ে যাবে। আরও বেশি অবস্ট্রাক্ট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যেটুকু ব্লাড তোমার ফ্লো হচ্ছিল, একটা ছোট মানে তোমার হচ্ছে যে একটা এখানে যখন এই অবস্ট্রাকশন হচ্ছিল, এদিকে জায়গা ছিল, এদিকে ব্লাড ফ্লো হচ্ছিল, কিন্তু যখন তোমার ক্লট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, পুরোই অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। পুরোই অবস্ট্রাক্ট হওয়ার কারণে কি হচ্ছে, ব্লাড একদমই ফ্লো হতে পারছে না। ব্লাড একদমই ফ্লো না হওয়ার ফলে কি হচ্ছে, তোমার হার্ট মাসেল কি হচ্ছে, পাম্প করতে পারছে না, যার জন্য কি হবে, হার্ট অ্যাটাক দেখা যেতে পারে। বোঝা গেছে? এবারে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করবো, এটা সবাই লিখে নিয়েছো তো? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে ফার্স্টে কি হবে না, তোমার ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই। তাহলে কি হবে ফার্স্টে না, inadequate blood supply to myocardium, যেটাকে আমরা কি বলি, ইসচেমিয়া। আর কি হবে, চেস্ট পেন হবে। যেটাকে বলি অ্যানজাইনা। চেস্ট পেনটা কি হয় না, তোমার হচ্ছে যে হতে হতে তোমার শোল্ডারে আর আর্মে রেডিয়েট হয়। বোঝা গেছে? তাহলে আর কি হবে, ডিসপনিয়া। ডিসপনিয়া মানে কি, শর্টনেস অফ ব্রিথ। আর কি না, অ্যারিথমিয়া হবে, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়াটা কি না, তোমার একটা হার্ট একটা রিদমে পাম্প হচ্ছিল, যখন তোমার ব্লাড সাপ্লাই হচ্ছে না, ব্লাড সাপ্লাই হার্ট মাসেল বা মায়োকার্ডিয়ামে যখন কি হচ্ছে, ব্লাড সাপ্লাই হচ্ছে না, তখন হার্টটা কি হচ্ছে, ঠিকঠাকভাবে পাম্প করতে পারছে না। তাহলে যে হার্টটা একটা রিদমে যে পাম্প করছিল, সেই রিদমটা চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আমরা বলছি অ্যারিথমিয়া। বোঝা গেল?
এরপরে কি হবে, এক্সেসিভ সোয়েটিং দেখা যাবে। আর ইসিজি চেঞ্জেস ইন ইসিজি, ইসিজিতে চেঞ্জেস কখন দেখা যাবে, ইসিজিতে কি করে, ইসিজি আমাদের কি করে, ইলেকট্রিক ইম্পালসগুলো আছে যেগুলো আমাদের হার্টে, যে ইলেকট্রিক ইম্পালস আছে সেগুলো তো মেজার করে। এবারে যখন আমাদের ঠিকঠাকভাবে পাম্প হচ্ছে না হার্ট, যদি হার্ট ঠিকঠাক পাম্প না হয় তাহলে ইলেকট্রিক ইম্পালসও চেঞ্জেস আসবে, তাহলে ইসিজিতে চেঞ্জেস দেখা যাবে। বোঝা গেল? এতটুকু বোঝা গেল? তাহলে কি পড়লাম, ডেফিনেশন পড়লাম, কজেস পড়লাম, প্যাথোফিজিওলজি পড়লাম, এবারে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পড়লাম। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কি আছে না, তোমার হচ্ছে যে ইসচেমিয়া হবে, অ্যাঞ্জিনা হবে। অ্যাঞ্জাইনাতে কি হচ্ছে, অ্যাঞ্জাইনা মানে কি বললাম, চেস্ট পেন, যেটা কি হবে, রেডিয়েট হবে শোল্ডার থেকে আর্ম পর্যন্ত রেডিয়েট হবে। আর কি, ডিসপনিয়া হতে পারে। ডিসপনিয়া কেন হবে, তোমার হার্ট ঠিকঠাক পাম্প না হলে কি হবে, তোমার অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হতে টাইম লাগবে, তাহলে ডিসপনিয়া স্বাভাবিক হবে। আর কি না, অ্যারিথমিয়া হবে, যেটা হার্টের যে রিডিমটা আছে সেটা চেঞ্জ হবে। আর কি, এক্সেসিভ সোয়েটিং হতে পারে। আর চেঞ্জেস ইন ইসিজিতে চেঞ্জেস দেখা যেতে পারে। বোঝা গেল? এবারে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আমরা কি কি করব, ডায়াগনস্টিক ভ্যালুয়েশনে ফার্স্টে আমরা কি করব, হিস্ট্রি নেব। হিস্ট্রি কেন নেব, যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সেটা জানার জন্য। আর কি, ফিজিক্যাল এক্সামিনেশন করব। আর কি করব, ইসিজি। ইসিজি কেন করব, ইলেকট্রিক ইম্পালস মেজার করার জন্য। আর কি করব, ইকো করব, ইকো কার্ডিওগ্রাফি, সরি কার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম কি করব, ইকোকার্ডিয়ামে কি হয় না, তোমার হচ্ছে যে একটা হার্ট সাউন্ড পাওয়া যায়, ওখানে আমরা সাউন্ড শুনতে পাই, যেখানে কি হবে না, তোমার যে আমাদের ব্লাড ভেসেলসটা ঠিকঠাকভাবে পাম্প হচ্ছে কিনা, মানে তোমার ব্লাড সার্কুলেট হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি এর মাধ্যমে। এবারে যখন আমাদের কোনো যদি অবস্ট্রাকশন থাকে ব্লাড ভেসেলসে, যখন তোমার কোরোনারি আর্টারিতে যদি কোনো রকম অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকশন হলে কি হবে, হার্ট তোমার ব্লাড যে সার্কুলেট হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো যে এই দিক থেকে সার্কুলেট হচ্ছে না, তখন আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। বোঝা গেল? আর কি করব না, এনজিওগ্রাফি করব। এনজিওগ্রাফিতে কি হয় না, তোমার একটা রিস্ট বা গ্রয়েনে কি করা হয়, একটা ক্যাথিটার ইনসার্ট করা হয়। ঠিক আছে, ধরো এখানে আমার রিস্ট আছে, রিস্টে কি করলাম, একটা ক্যাথিটার ইনসার্ট করলাম। ক্যাথিটার ইনসার্ট করে ওটা তোমার যাচ্ছে পুরো হার্টের অ্যাওয়ার্ডটা পর্যন্ত যাচ্ছে। বোঝা গেল? ওই এইটা ক্যাথিটারটা, তারপরে ওখানে একটা ডাই পুশ করা হয়। ওই ডায়ের মাধ্যমে আমরা দেখতে পাই তোমার হচ্ছে যে পুরো যে হার্টে যেসব ব্লাড ভেসেলসগুলো আছে ছড়িয়ে আছে, সেগুলো আমরা পুরো রিড আউট করতে পারি, মানে মেজার করতে পারি যে কোথা থেকে কি যাচ্ছে, ব্লাড ভেসেলসে তোমার ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে কিনা সেটা আমরা ওখান থেকে করতে পারি, এক্সরের মাধ্যমে দেখতে পারি। বোঝা গেল? এনজিওগ্রাফি বোঝা গেল কি তাহলে? আর কি হবে না, এমআরআই হবে, সিটি স্ক্যান হবে। আর কি হবে, সিটি স্ক্যান, এমআরআই। আর কি করতে পারি ডায়াগনস্টিক ভ্যালুয়েশন? ব্লাড টেস্ট করব। তো ব্লাড টেস্টে কি করব, ব্লাড টেস্ট এখানে দেখবো আমাদের কোলেস্টেরল লেভেলটা দেখবো, তাই তো, গ্লুকোজ লেভেলটা দেখবো। তারপরে কি হয় এখানে না, তোমার কার্ডিয়াক এনজাইম থাকে, মানে ট্রোপোনিন থাকে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন থাকে, এগুলো কি হয় এলিভেট হয়ে যায়। বোঝা গেল? আর কি না, আরেকটা আছে স্ট্রেস টেস্ট আছে, স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্ট কি হয় না, এখানে তোমার পেশেন্টকে কি করা হয়, ট্রেডমিল থাকে বা সাইকেল থাকে। ঠিক আছে, পেশেন্টকে কি বলা হয়, ট্রেডমিলে বলতে হয় যে আপনি হাঁটুন, ঠিক আছে, আর না হলে সাইকেল দেওয়া হয়, সাইক্লিং করতে বলা হয়। তাতে ওই এর সঙ্গে ডিভাইসেস, ওর সঙ্গে কি হয়, একটা ডিভাইস লাগানো থাকে যেটা কি করে তোমার হার্টের অ্যাক্টিভিটিকে মেজার করে, রিড আউট করে। ঠিক আছে, এবারে যখন একটা পেশেন্ট কি করছে, তোমার ট্রেডমিলে হাঁটছে, তাহলে তার হার্টটা কিভাবে তোমার কাজ করছে, হার্টের অ্যাক্টিভিটিটা সেটা কি হয় পুরোপুরি মেজার হয়ে যায় বা তোমার রিড আউট হয়ে যায়। বোঝা গেল? তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে ঠিকঠাকভাবে হার্ট তোমার কাজ করছে কিনা, তাহলে আমরা ওই তোমার অবস্ট্রাকশন আছে কিনা সেটা আমরা করতে পারবো।
ডায়াগনস্টিক ডায়াগনস্টিক ভ্যালুয়েশন হলো। এরপরে কি আছে না তোমার ম্যানেজমেন্ট, কি ম্যানেজ করব। ম্যানেজমেন্টে শুধু সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্টে কি আছে না করোনারি এনজিওপ্লাস্টি। করোনারি এনজিওপ্লাস্টি এখানে কি হয়, কি হয়েছে, আচ্ছা করোনারি এনজিওপ্লাস্টির কি হয়, ধরো তোমার এটা হচ্ছে করোনারি আর্টারি হলো, এবারে এখানে ধরো অবস্ট্রাকশন হয়ে আছে। এটা অবস্ট্রাকশনটা দুদিকেই হতে পারে, হয় তোমার বোথ সাইডে হবে, না হলে এক সাইডে হবে, যে কোনো যেরকম খুশি হয়, ঠিক আছে। এবারে ধরো একদিকে বা দুদিকে তোমার হচ্ছে যে অবস্ট্রাকশন হয়ে আছে। এখানে কি হয়েছে, এগুলোকে কি বলছি, অ্যাথ্রোমা, অ্যাথ্রোমা হয়ে আছে। এবারে কি হচ্ছে, আমাদের ব্লাডটা ফ্লো হচ্ছে না। এবারে আমাদের ব্লাডটা ফ্লো, আমাদের মেন কাজ কি এখানে, যে আমাদের যাতে ব্লাডটা ফ্লো হয়, এই অবস্ট্রাকশনটা যাতে কমে যায়, সেটা আমাদের মেন কাজ থাকবে। তাহলে এখানে এনজিওপ্লাস্টিতে কি করা হয় না তোমার একটা ক্যাথিটার পুশ করা হয়, ঠিক আছে। তাহলে একটা ক্যাথিটার দেওয়া হলো, এই ক্যাথিটারে কি হয় তোমার একটা বেলুন লাগানো থাকে, একটা বেলুন থাকে। বেলুনটা ফার্স্টে কি থাকে, ডিফ্লেটেড থাকে, মানে তোমার ফোলানো থাকে না, ঠিক আছে। এবারে গেল এখানে তোমার যেখানে অবস্ট্রাকশন আছে সেখানে গেল, যাওয়ার পরে কি হবে, ইনফ্লেট হবে, মানে তোমার বেলুনটা ফুলে যাবে। এবারে ফুলে গেলে কি হবে, স্বাভাবিকভাবে এটা হচ্ছে তোমার কম্প্রেস হয়ে যাবে, তাই তো। সাপ্রেস হয়ে গেলে কি হবে, তোমার ওয়ালটা কি হবে, ফুলে যাবে। তারপরে কি হয়, তাহলে ব্লাড ফ্লো ঠিকঠাকভাবে হবে। এনজিওপ্লাস্টিতে এটা করা হয়, তাহলে একটা ক্যাথিটার পুশ করা হয়, যেটাতে কি হয়, বেলুন থাকে। বেলুনটা কি হয়, ডিফ্লেটেড থাকে ফার্স্টে, তারপরে ইনফ্লেট করা হয়। ইনফ্লেট করে কি হবে, তোমার যখনই একটা চাপ পড়বে তখন কি হবে, তোমার যে অ্যাথ্রোমা বা প্লেটটা আছে কি হবে, সেটা সাপ্রেস হয়ে যাবে। তাহলে কি হবে, আর্টারিটা তোমার খুলে যাবে, হলো। এরপরে কি আছে, করোনারি স্টেন্ট। স্টেন্টে কি হয়, স্টেন্ট মানে একটা জালির মতো জিনিস। এটা ধরো তোমার যেটা বললাম, এটা করোনারি আর্টারি। এবারে ওই জিনিসটা কি হয়, একটা জালির মতো জিনিস হয়, মানে তোমার এরকম এরকম একটা জালি হয়, বোঝা গেল। এই একটা জালি, যেটা কি হবে, একটা ক্যাথিটার পুশ করা হবে এখানে। এবারে ওটার মাথায় কি হয়, জালিটা লাগানো থাকে, হলো। এই জালিটা ধরো এদিকে হচ্ছে কি আছে, আমার প্লেক্স রয়েছে বা অ্যাথ্রোমা রয়েছে, অবস্ট্রাকশন হয়ে আছে। এবারে এইটা কি হয়, ক্যাথিটারটা গিয়ে কি করা হয়, জালিটা পার্মানেন্টলি ওখানে প্লেস করা হয়। মানে ধরো তোমার এটা হচ্ছে তোমার আর্টারি, ঠিক আছে। এবারে আর্টারি তোমার ভেতরে যাচ্ছে, এটা একটা ক্যাথিটার, ক্যাথিটারটা গেল, যার পরে কি হবে, তোমার এখানে একটা ইয়ে লাগানো থাকছে, স্টেন্ট লাগানো থাকছে, জালির মতো জিনিস। তাহলে ওখানে গিয়ে কি করবে, তোমার জালিটা খুলে যাবে। তাহলে আর্টারিতে গিয়ে যদি জালিটা খুলে যায়, তাহলে একটা কি হচ্ছে, তোমার অবস্ট্রাকশনের এখানে একটা কাভার তৈরি হচ্ছে। ধরো তোমার এটা হচ্ছে অবস্ট্রাকশন, তাহলে এখানে কি হচ্ছে, একটা কাভার তৈরি হচ্ছে। তাহলে ব্লাডটা কি হচ্ছে, ঠিকঠাকভাবে ফ্লো হচ্ছে। মানে আর্টারির ভেতরে গিয়ে তোমার কি করছে, তোমার ওই জালিটা থেকে যাচ্ছে ওখানে, পুরোপুরি মানে তোমার প্লেস করা হচ্ছে। ওটা কি হয়, যে কোনো স্টেনলেস স্টিলের তৈরি হয়। তাহলে আর্টারিতে গিয়ে ওয়ালে কি করছে, ওটা একটা তোমার প্রোটেক্টিং কাভার হিসাবে ইউজ হচ্ছে, যেটা কি করবে, তোমার এটাকে অ্যাথ্রোমাগুলোকে আর হতে দেবে না, অবস্ট্রাকশন হতে দেবে না, বাড়তে দেবে না। যার জন্য কি হবে, তোমার আর্টারিটা তোমার নর্মালি যেটা সাইজ ছিল সেটাতে আসবে, দিয়ে তোমার ব্লাড ফ্লো ঠিকঠাকভাবে হবে, হলো। আরেকটা কি আছে না, বাইপাস সার্জারি। বাইপাস সার্জারিতে কি হয়, ধরো তোমার এটা হচ্ছে একটা হার্ট,
এটা হার্ট। এবারে কি হচ্ছে তোমার এখান থেকে করোনারি আর্টারি কি করছে, ব্লাড ফ্লো করছে, হলো মায়োকার্ডিয়ামে ব্লাড যাচ্ছে, আর্টারি থেকে কি হচ্ছে মায়োকার্ডিয়ামে ব্লাডগুলো যাচ্ছে। এবারে ধরো তোমার হচ্ছে যে অবস্ট্রাকশনটা আছে এখানে, বোঝা গেল? এখানে ধরো তোমার অবস্ট্রাকশন আছে। এবারে অবস্ট্রাকশনটা হলে কি হচ্ছে ব্লাডটা তোমার এদিকে ফ্লো হতে পারছে না তো এখানে কি হচ্ছে আটকে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের ব্লাড আসছে না। তাহলে তো এই মুহূর্তে কি করা হয়, এখানে কি করা হয়, তোমার একটা বাইপাস সার্জারি করা হয়। বাইপাস সার্জারি বলতে তোমার মেনলি যেটা পায়ের থেকে ভেন নেওয়া হয়, ওই তোমার অন্য জায়গা থেকেও ভেন নেওয়া হতে পারে, কিন্তু ওটা তোমার মেনলি পা থেকে নেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে সেফানাস ভেন। ওটা সব থেকে লার্জ ভেন আমাদের বডি। তো ওই ভেনটা নিয়ে কি করা হয়, তোমার এখান থেকে ধরো আর্টারি থেকে আমাদের ব্লাড সাপ্লাই হচ্ছে, এখান থেকে লাগিয়ে দেওয়া হয়। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ধরো এখানে তোমার অবস্ট্রাকশন আছে, ঠিক আছে? এবারে অবস্ট্রাকশন হলে ব্লাডটা এদিকে আসতে পারছে না। এবারে তোমার বাকি আমি যেগুলো বলেছিলাম যে এনজিওপ্লাস্টি হয়, স্টেন্ট হয়, তোমার এগুলো বাদ দাও, এই জিনিসগুলো বাদ দাও, ঠিক আছে? এবারে তোমার যখন এই ব্লাডটা ফ্লো হচ্ছে না, তখন কি করতে হয়, বাইপাস সার্জারি করতে হয়। বাইপাস সার্জারি মানে কি হয়, একটা তোমার মেন যে এয়ারটা থেকে আমাদের ব্লাড ফ্লো হচ্ছে, সেখান থেকে হতে একটা তোমার নতুন আর্টারি করা হয়, অ্যাটাচ করা হয়। বোঝা গেল? এবারে ওই আর্টারিটা কি হয়, তোমার মেনলি লেগ থেকে নেওয়া হয়, ঠিক আছে? বডির যে কোনো একটা পার্ট থেকে একটা ভেনকে নেওয়া হয়, দিয়ে তারপরে এখানে অ্যাটাচ করা হয়। বোঝা গেল? এবারে পায়ে যে ভেনটা থাকে সেটাকে বলছি সেফানাস ভেন। ওই সেফানাস ভেনটাকে মেনলি নেওয়া হয়, নিয়ে তারপরে কি করতে হয়, তোমার আটকে দেওয়া হয়, অ্যাটাচ করে দেওয়া হয়। তাহলে কি হচ্ছে, ব্লাডটা তোমার ডিরেক্টলি যেখানে ফ্লো হচ্ছিল না, ধরো এখানে অবস্ট্রাকশন হয়েছিল, তাহলে এইটুকু জায়গায় আমাদের ব্লাড ফ্লো হচ্ছিল না, তাহলে যখনই এটা অ্যাটাচ করে দিলাম, তাহলে এইটুকু জায়গায় আমার ব্লাডটা ফ্লো হচ্ছে। বোঝা গেল? তাহলে কোনো রকম অবস্ট্রাকশন হচ্ছে না, তোমার মায়োকার্ডিয়ামে পুরো সব জায়গায় তোমার কি হচ্ছে, ব্লাডটা ফ্লো হচ্ছে। ব্লাডটা ফ্লো হলে কি হবে, তোমার মাসেল কন্ট্রাকশন ঠিকঠাক থাকবে। হলো? আরেকটা কি আছে না, আর্থেরেক্টমি। আর্থেরেক্টমি এখানে কি করা হয়, তোমার যে বলেছিলাম ধরো এটা হচ্ছে যে আর্টারি, হলো এখানে হচ্ছে যে অ্যাথ্রোমা বা প্লেক আছে। এখানে কি হয়, তোমার যে এনজিওপ্লাস্টিতে বলছিলাম যে তোমার ওখানে যে বেলুন যাচ্ছে দিয়ে ওটাকে কম্প্রেস করে দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে তোমার খুলে যাচ্ছে জায়গাটা। কিংবা তোমার স্টেন্টে যেটা বলছিলাম যে একটা তোমার লেয়ার ওখানে করা হচ্ছে, তোমার একটা পার্মানেন্টলি ওখানে রাখা হচ্ছে। এখানে কি হয় না, তোমার এই প্লেকগুলোকে কি করা হয়, ভেঙে বের করে নেওয়া হয়। একটা ক্যাথিটার পুশ করা হয়, দেখতে পাচ্ছ তোমরা, একটা ক্যাথিটার পুশ করা হয়, যেখানে এখানে কি থাকে না, ড্রিল থাকবে বা কোনো একটা কাটার কিছু জিনিস অ্যাটাচ করা থাকে, যেটা কি করে তোমার ওই প্লেকগুলোকে তোমার কেটে বের করে নেয় বাইরে। বোঝা গেল? তাহলে কী কী বললাম, এনজিওপ্লাস্টি বললাম, স্টেন্ট পড়লাম, বাইপাস সার্জারি সবাই ক্লিয়ার হয়েছে। আর কি না, তোমার আর্থেরেক্টমি। তাহলে আজকে কী কী বললাম, ডেফিনেশন, কজেসে কী কী বললাম, কজেস বা রিস্ক ফ্যাক্টর কী ছিল, মডিফায়েবল আর নন মডিফায়েবল দুটো ছিল। মডিফাই যেটা কি আমরা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে করতে পারি, আর নন মডিফায়েবল কি যেটা হচ্ছে আমরা কোনোরকমভাবে চেঞ্জ করতে পারবো না, আমরা ওটা মডিফাই করতে পারবো না। আর কি তারপরে প্যাথোফিজিওলজি পড়লাম, প্যাথোফিজিওলজিতে কীভাবে পড়লাম যে তোমার কীভাবে অবস্ট্রাকশন হচ্ছে, ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন হওয়ার পরে ওখানে তোমার সব অ্যাকুমুলেশন হচ্ছে লিপিড আর ফ্যাটি সাবস্টেন্সের, তারপরে কী হবে তোমার ওখানে অ্যাকুমুলেশন হয়ে যাওয়ার পরে অবস্ট্রাকশন হবে, অবস্ট্রাকশন হয়ে যাওয়ার ফলে কী হবে তোমার সিএডি বা আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে যায়। তারপরে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কি পড়লাম যে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে আমাদের কোথায় না, মায়োকার্ডিয়ামে, যেটাকে আমরা কি বলছি ইসচেমিয়া। তারপরে কি হচ্ছে না, চেস্ট পেন হবে, যেটাকে কি বলছি অ্যানজাইনা। তারপরে ডিসপনিয়া, শর্টনেস অফ ব্রিথ হচ্ছিল, ডিসপনিয়া, হ্যাঁ অ্যারিথমিয়া হচ্ছিল, ইসিজি চেঞ্জেস দেখা যাচ্ছিল। এরপরে আমরা ডায়াগনস্টিক ভ্যালুয়েশনে কী করলাম, যে আমরা কী করবো, হিস্ট্রি নেব ফার্স্টে, ফিজিক্যাল এক্সামিনেশন করব, তারপরে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, তারপরে এমআরআই, সিটি স্ক্যান আর ব্লাড টেস্ট করব, আর একটা কি বললাম স্ট্রেস টেস্ট করব, আর তোমার লাস্টে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট 4টে বোঝা গেছে, সবের ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ।